আমি এখন আছি আওরঙ্গাবাদ কেল্লায়। আপনারা হয়তো ভাবছেন আমি লালবাগের কেল্লাকে আওরঙ্গাবাদ কেল্লা কেন বলছি। আসলে লালবাগ কেল্লার আদি নাম ছিল আওরঙ্গাবাদ কেল্লা এবং পরবর্তীতে সেটা লালবাগ কেল্লায় রূপান্তরিত হয়। আজ আমরা লালবাগ কেল্লার জানা অজানা নানান তথ্য তুলে ধরব আপনাদের কাছে। চলুন শুরু করা যাক। কেউ গোসল করে, কেউ ছাতা নিয়ে বসে থাকে। বিশেষ ততটা করি না, সামথিং করি। 20-25 ভিতরে গেছি, দেখি যে আর যাওয়া যায় না। শুনছিলাম এখান থেকে নাকি অন্য এক জায়গায় যাওয়া যায় বের হয়ে। যে লালবাগ কেল্লাকে আমরা দেখছি তা আসলে কখনোই সম্পূর্ণভাবে নির্মাণ করা যায়নি। লালবাগ কেল্লার সৌন্দর্য দেখে সবাই মোহিত হয়, কিন্তু অনেকে বলেন কেল্লাটি দেখতে যত সুন্দর এর আড়ালের ঘটনা ততই রহস্যময়। 1678 সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র মোহাম্মদ আজম শাহ এই লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন। তবে বছর ঘুরতেই তাকে ফিরিয়ে নেওয়া হয় দিল্লিতে, ফলে নির্মাণ কাজ মাঝপথেই থেমে যায়। এরপর দায়িত্ব নেন সুবেদার শায়েস্তা খাঁ। এর মাঝেই ঘটে এক হৃদয় বিতারক ঘটনা। তার কন্যা পরিবিবির আকস্মিক মৃত্যু হয়। এই মৃত্যু শায়েস্তা খাঁর মনে এমন দাগ কেটে দেয় যে তিনি কেল্লার নির্মাণ কাজ চিরতরে বন্ধ করে দেন। অনেকে বলেন তিনি বিশ্বাস করতেন এই কেল্লা অভিশপ্ত। অভিশপ্ত হওয়ার সে দায় আজও বয়ে বেড়াচ্ছে লালবাগ কেল্লা। কিছু মানুষ দাবি করেন আজও রাত নেমে এলে এই কেল্লায় নানা অবয়ব মানুষের চোখে পড়ে, শোনা যায় নানান শব্দ। অনেক রাত্রে এখানে দেখা যায় কেউ গোসল করে, কেউ ছাতা নিয়ে বসে থাকে। বিভিন্ন মানুষ আশেপাশে যারা থাকে তারা কোনো শব্দ শুনে, বিকট শব্দ শোনা যায়, তখন দেখে আবার জানালার দরজা লাগায় শুয়ে থাকে। কেল্লার এক কোণে রয়েছে বিশাল পুকুর। সেখানে এক সময় পানি থই থই করত। আজ সেই পুকুর শুকিয়ে ঘাস জন্মেছে। এই পুকুরকে নিয়েও রয়েছে নানা গুঞ্জন। তবে অনেকে এই ঘটনাগুলো যুক্তিহীন বলেও উড়িয়ে দেন। এইটা আমি আসলে বর্তমান যুগে আমি বলতে গেলে বিশেষ ততটা করি না, সামথিং করি। কারণ এটা আমি কীভাবে বিশ্বাস করবো যে এত বড় কীভাবে হয়। রয়েছে রহস্যময় এক গুহা, যা নিয়ে বিতর্কের কোনো শেষ নেই। অনেকে বলেন যদি এই গুহার রহস্য সত্য নাই হতো তাহলে কেন আটকে দেয়া হলো এর প্রবেশদ্বারগুলো। শুনছিলাম এখান থেকে নাকি অন্য এক জায়গায় যাওয়া যায় বের হয়ে। কোথায় যাওয়া যায়? অন্য একটা রাজ্যে। ও, আপনার অন্য রাজ্যে যাওয়ার জন্য এখানে ঢুকছে? না, আমি মূলত রাস্তাটা দেখার জন্য। যখন আমি 2001 সালে এটার ভিতরে আসছি, আসার পরে দেখলাম কি আমার ফুফাতো ভাই বলতেছে যে চল পাহাড়ে যাই। পাহাড়ে এখানে আসছি, পাহাড়ে আইসা পরে আবার বলতেছে নিচে যাই। নিচে যেয়ে দেখলাম কি সুরঙ্গের ভিতরে ঢুকছে। ওই টাইমে আপনার এই সুরঙ্গের গেট খোলা ছিল। পরে আমরা আপনার 20-25 ভিতরে গেছি, দেখি যে আর যাওয়া যায় না, সম্ভব না। আপনার অক্সিজেনের সমস্যা হইতেছে আর গুম গুম শব্দ হইতেছে। শোনা যায় কালের বিবর্তনে পরিবিবির সমাধিকে অনেকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করেছেন। অনেকেই নাকি একে মাজারের মর্যাদা দিয়ে নানা রকম মানত করছেন। এটা যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে চিন্তা করি তাহলে এটা আসলে টোটালি রং। এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আসলে জায়েজ হয় না। আর তাছাড়া এটা আসলে বিভিন্ন মানুষের বিশ্বাস যে এটা যদি চলতে থাকে সেক্ষেত্রে একটা আমরা যেটাকে বলি মাজার ব্যবসা, এরকম কিছু শুরু হতে পারে, যেটা আসলে অ্যালার্মিং। এই মসজিদটি কেল্লার অংশ হলেও একে রাখা হয়েছে কেল্লার 4 দেয়ালের বাইরে। অনেকে এটিকেও রহস্যের দৃষ্টিকোণ থেকে দেখছেন। লালবাগ কেল্লাকে নিয়ে এরকম অদ্ভুত ঘটনা, এরকম রহস্যময় ঘটনা অনেকে শুনেছে, কিন্তু এই ঘটনাগুলো স্বচক্ষে কেউ দেখেনি। তবে সত্য মিথ্যা যাই হোক, এই গল্পগুলো কিন্তু এরকম দুর্গগুলোকে অমর করে রাখে। লালবাগ কেল্লা থেকে মোহাম্মদ নেসার, বাংলাদেশের খবর।